মাইনাস 310 টাকা বা 50 টাকা। শর্ত মতে 50 সমান সমান 2000 সমান 40। দ্বিতীয় প্রকার চা ক্রয় করেছিল 14 তাহলে 40 গুণ 2 বা 80 কেজি। অংশীদারি কারবার। ক, খ ও গ যথাক্রমে 600, 800 এবং 900 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করলো। কয়েক মাস পরে ক আরো 300 টাকা বিনিয়োগ করলো। বছর শেষে 300 টাকা লাভ হলো। গ এর লভ্যাংশ 108 টাকা হলে ক কত সময় পরে 300 টাকা বিনিয়োগ করেছিল? ক 1 মাসের জন্য 300 টাকা বিনিয়োগ করলে ক, খ ও গ এর বিনিময়ের অনুপাত 12 গুণ 60 যোগ x গুণ 300 অনুপাত 12 গুণ 18 অনুপাত 12 গুণ 900 সমান 12 গুণ 6 যোগ x গুণ 3 অনুপাত 12 গুণ 8 অনুপাত 12 গুণ 9 সমান 24 প্লাস x অনুপাত 32 অনুপাত 36। গ এর লভ্যাংশ 108 টাকা হয় ক এর লভ্যাংশ 24 যোগ x ইন্টু 108/36 টাকা সমান 72 যোগ 3x টাকা। খ এর লভ্যাংশ 32 গুণ 108/36 টাকা বা 96 টাকা। শর্ত মতে 72 গুণ 3x যোগ 96 যোগ 108 সমান 300 বা 3x সমান 24 অথবা x সমান 8। ক 300 টাকা বিনিয়োগ করেছিল ব্যবসা শুরুর 4 মাস পরে। শফি ও নয়ন বছরের প্রথমে একটি যৌথ কারবারে যথাক্রমে 10,000 টাকা ও 20,000 টাকা মূলধন বিনিয়োগ করে। 4 মাস পরে শফি আরো 5,000 টাকা বিনিয়োগ করে। বছর শেষে মোট 15,000 টাকা লাভ হলে শফি কত টাকা লাভ পাবে? শফি 1 বছরে বিনিময় করে 10,000 গুণ 4 যোগ 10,500 গুণ 8 টাকা বা 1,60,000 টাকা। নয়ন 1 বছরে বিনিয়োগ করে 20,000 গুণ 12 সমান 2,40,000 টাকা। তাদের বছরে বিনিয়োগের অনুপাত 1,60,000 অনুপাত 2,40,000 সমান 2:3। অনুপাতের রাশিগুলোর যোগফল 2 যোগ 3 সমান 5। শফি লাভ পাবে 15,000 এর 5 ভাগের 2 ভাগ বা 6,000 টাকা। লাভ ক্ষতি ক্রয় মূল্য সিপি বিক্রয় মূল্য এসপি। লাভ বা ক্ষতি 100% হলে সিপি সমান এসপি গুণ 100 ডিভাইডেড বাই 100 প্লাস x। একটি দ্রব্য x1% লাভ বা ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য এমএসপি মোট সেলিং প্রাইস বেশি হলে x2% লাভ বা ক্ষতি হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? সিপি সমান এমএসপি গুণ 100 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। লাভ হলে x এর মান ধনাত্মক এবং ক্ষতি হলে x এর মান ঋণাত্মক ধরতে হবে। আয়ান সাহেব একটি মোবাইল সেট পি টাকায় বিক্রয় করে 1% লাভ করেছেন। তিনি মোবাইল সেটটি কত টাকায় কিনেছিলেন? ক্রয় মূল্য 100 টাকা হলে 100% লাভের বিক্রয় মূল্য 100 প্লাস 1 টাকা। বিক্রয় মূল্য 100 প্লাস 1 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 100 প্লাস 1 টাকা। বিক্রয় মূল্য পি টাকা হলে ক্রয় মূল্য 100 পি ডিভাইডেড বাই 100 প্লাস 1 টাকা। একটি জিনিস 560 টাকায় বিক্রয় করায় 12% লাভ হলো। জিনিসটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা হলে 12% লাভের বিক্রয় মূল্য 112 টাকা। বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/12। বিক্রয় মূল্য 560 টাকা হলে ক্রয় মূল্য 500 টাকা। একটি পুতুল 25% লাভে 375 টাকা ধরে বিক্রয় করা হলো। পুতুলটির ক্রয় মূল্য কত ছিল? লাগবে না, পারবো। একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয় মূল্য এটাও পারবো। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? ঘড়ির ক্রয় মূল্য 100 টাকা হলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা আর 5% লাভে বিক্রয় মূল্য 105 টাকা। 10% ক্ষতি আচ্ছা দুই বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 105 মাইনাস 90 টাকা বা 15 টাকা। বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 বা 15 টাকা। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে হিসাব করে 300 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য সিপি সমান মোট সেলিং প্রাইস এমএসপি ইনটু 100 x2 মাইনাস x1। তো মোট সেলিং প্রাইস হচ্ছে 45 ইনটু 100 আর x2 হচ্ছে 5 মাইনাস x1 হচ্ছে যেহেতু 10% লাভ ক্ষতি হচ্ছে এখানে -10। তাহলে হিসাব হলো 300 টাকা। 50 টাকায় 8টি ডিম বিক্রি করায় 25% ক্ষতি হলো। প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত ছিল? 8টি ডিমের বিক্রয় মূল্য 50 টাকা। একটি ডিমের বিক্রয় মূল্য এত 12টা ডিমের বিক্রয় মূল্য 75 টাকা। 25% ক্ষতিতে 12টা ডিমের বিক্রয় মূল্য 75 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 5 টাকায় 8টা করে কলা বিক্রি করলে 25% ক্ষতি হয়। প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত? 8টি কলার বিক্রয় মূল্য 5 টাকা। একটি কলার বিক্রয় মূল্য এত 12টি কলার বিক্রয় মূল্য 15/2 টাকা। 25% ক্ষতিতে বিক্রয় মূল্য 75 হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 হলে
মূল্য এত, বিক্রয় মূল্য 15/2 হলে ক্রয় মূল্য হবে 10 টাকা। একটি গরু 450 টাকায় বিক্রয় করার তার ক্রয় মূল্যের 8 লাভ হলো। গরুটির ক্রয় মূল্য কত? গরুটির ক্রয় মূল্য কত? গরুটির ক্রয় মূল্য 8x টাকা হলে লাভ x টাকা। অতএব বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ সমান 8x প্লাস x টাকা বা 9x টাকা। বিক্রয় মূল্য 9x টাকা হলে ক্রয় মূল্য 8x টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 8x ডিভাইডেড বাই 9x টাকা। বিক্রয় মূল্য 450 টাকা হলে ক্রয় মূল্য 8x গুণ 450 ডিভাইডেড বাই 9x বা 400 টাকা। 50টি কলা 220 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো। 10টি কলার ক্রয় মূল্য কত? 50টি কলার বিক্রয় মূল্য 220 টাকা। একটি কলার বিক্রয় মূল্য 220 বাই 50 টাকা, অতএব 100টি কলার বিক্রয় মূল্য 440 টাকা। 10% লাভে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বাই 110, বিক্রয় মূল্য 440 টাকা হলে ক্রয় মূল্য 400 টাকা। একটি ব্যবসায়ী 12% লাভে কাপড় বিক্রয় করে 1200 টাকা লাভ করে সে কত টাকা ক্রয় কাপড় ক্রয় করেছিল? 12 টাকা লাভ হয় 100 টাকা, 1 টাকা লাভ হয় 1 টাকায়, 12 টাকা লাভ হয় 10,000 টাকায়। একটি ছাতা 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। ছাতাটির ক্রয় মূল্য কত? ছাতাটির ক্রয় মূল্য x টাকা হলে শর্ত মতে 3 × x - 378 সমান 450 - x। হিসাব করলে x সমান 396। একটি জিনিস 56 টাকায় বিক্রি করলে জিনিসটির ক্রয় মূল্য যত টাকা শতকরা তত টাকা লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য x টাকা হলে লাভ 56 - x টাকা। শর্ত মতে 56 - x সমান x এর x%। সুতরাং হিসাব করলে আসে x প্লাস 40 আর মাইনাস 140। মাইনাস 140 গ্রহণযোগ্য না, তাই x প্লাস 40 হবে। একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো তাহলে তার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? প্রকৃত ক্রয় মূল্য 100 টাকা হলে 7.5% ক্ষতিতে বিক্রয় মূল্য 185/2 টাকা। 10% কমে ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। 90 টাকায় ক্রয়কৃত দ্রব্যটি 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 90 প্লাস 90 এর 20% বা 108 টাকা। দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 108 মাইনাস 185 - 2 টাকা বা 31/2 টাকা। বিক্রয় মূল্য 31/2 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 31 টাকা বেশি হলে ক্রয় মূল্য 200 টাকা। উত্তর 200 টাকা। রাজু একটি বই হাসানের কাছে 10% ক্ষতিতে বিক্রি করলো। রাজু যদি বইটি 20% কম দামে কিনতো এবং 44 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 40% লাভ হতো। রাজু বইটি কত দামে কিনেছে? 40% লাভে বিক্রয় মূল্য 140 টাকা। 20% কমে ক্রয় মূল্য 80 টাকা। 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 140 টাকা। সুতরাং 40% লাভে ক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য 112 টাকা। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা। দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 112 মাইনাস 90 বা 22 টাকা। বিক্রয় মূল্য 22 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য এত টাকা। বিক্রয় মূল্য 44 টাকা বেশি হলে ক্রয় মূল্য 200 টাকা। একটি দ্রব্য x মূল্যে বিক্রয় করলে যে ক্ষতি হয় y মূল্যে বিক্রয় করলে তত লাভ হয়। এর ক্রয় মূল্য x প্লাস y প্লাস 2। একটি কলম 25 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 35 টাকায় বিক্রি করলে তত লাভ হয়। উহার ক্রয় মূল্য কত? কলমটির ক্রয় মূল্য x টাকা হলে শতমতে x মাইনাস 25 সমান 35 মাইনাস x বা 2x সমান 60 অথবা x সমান 30। অতএব নির্ণেয় ক্রয় মূল্য 25 প্লাস 35 ডিভাইডেড বাই 2 টাকা বা 30 টাকা। একটি দ্রব্য 240 টাকায় বিক্রয় করাতে 4% ক্ষতি হলো। বিক্রয় মূল্য কত হলে 4% লাভ হতো? ক্রয় মূল্য 100 টাকা হলে 4% ক্ষতিতে বিক্রয় মূল্য 96 টাকা, 4% লাভে বিক্রয় মূল্য 1004 টাকা। 4% ক্ষতিতে বিক্রয় মূল্য 96 হলে 4% লাভে বিক্রয় মূল্য 104 টাকা। 4% ক্ষতিতে বিক্রয় মূল্য 240 টাকা হলে 4% লাভে বিক্রয় মূল্য 260 টাকা। এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের 8% কমিশন দিয়েও 15% লাভ করে। যে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা তার ধার্য মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা হলে 8% কমিশনে ক্রয় মূল্য 92 টাকা। 15% লাভে বিক্রয় মূল্য 115 টাকা। ক্রয় মূল্য 92 টাকা হলে নির্ধারিত মূল্য 115 টাকা। ক্রয় মূল্য 280 টাকা হলে নির্ধারিত মূল্য 350 টাকা। একজন বিক্রেতা একটি বই এর বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়ে থাকে তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল? ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ছাড়ে ক্রয় মূল্য
95 টাকা, 25% লাভে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 95 হলে বিক্রয় মূল্য 125, ক্রয় মূল্য 380 হলে বিক্রয় মূল্য 500 টাকা। একজন খুচরা বিক্রেতা তার পণ্যের লিখিত মূল্যের উপর 10% কমিশন দেয়, তার 12.5% লাভ হয়। লিখিত মূল্যের উপর 20% কমিশন দিলে তার শতকরা লাভ বা ক্ষতি হবে কত পার্সেন্ট? পণ্যটির ক্রয় মূল্য 100 টাকা হলে 12.5% লাভে ক্রয় মূল্য 112.5 টাকা। 10% কমিশনে বিক্রয় মূল্য 90 টাকা হলে লিখিত মূল্য 100 টাকা। 10% কমিশনে বিক্রয় মূল্য 112.5 টাকা হলে লিখিত মূল্য 100 গুণ 112.5 ডিভাইডেড বাই 90 বা 125 টাকা। এক ডজন কলা 24 টাকায় ক্রয় করে 20টি কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? এক ডজন বা 12টি কলার ক্রয় মূল্য 24 টাকা, অতএব 20টি কলার ক্রয় মূল্য 40 টাকা। 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, ক্রয় মূল্য 40 টাকা হলে বিক্রয় মূল্য 50 টাকা। একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য হলো 120 টাকা এবং লোকে 20% হারে লাভ করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের পার্থক্য 120 - 100 বা 20 টাকা। পার্থক্য 20 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, পার্থক্য 120 টাকা হলে বিক্রয় মূল্য 720 টাকা। আব্দুল্লাহ প্রতি ডজন কলা 21 টাকা দরে 15 ডজন এবং 14 টাকা দরে 20 ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রি করলে গড়ে তার ডজন প্রতি 5 টাকা লাভ হবে? 21 টাকা দরে 15 ডজন কলার ক্রয় মূল্য 315 টাকা। 14 টাকা দরে 20 ডজন কলার ক্রয় মূল্য 280 টাকা। 15 প্লাস 20 ডজন বা 35 ডজন কলার ক্রয় মূল্য 595 টাকা। সুতরাং 1 ডজন কলার ক্রয় মূল্য 17 টাকা। প্রতি 5 টাকা ডজন প্রতি 5 টাকা লাভে বিক্রয় মূল্য 17 প্লাস 5 বা 22 টাকা। এক ব্যক্তি প্রতি ডজন 18 টাকা হিসাবে কমলা ক্রয় করেন। তিনি 3টি কমলার ক্রয় মূল্যে 2টি বিক্রয় করেন। প্রতি ডজন কমলার বিক্রয় মূল্য কত? 12টি কমলার ক্রয় মূল্য 18 টাকা, একটি কমলার ক্রয় মূল্য এত, 3টি কমলার ক্রয় মূল্য হচ্ছে 9/2 টাকা। 2টি কমলার বিক্রয় মূল্য 9/2 টাকা, একটি কমলার বিক্রয় মূল্য এত টাকা, অতএব 12টি কমলার বিক্রয় মূল্য হচ্ছে 27 টাকা। 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 40% লাভ হবে? 5 টাকায় কিনে 2টি কমলা, 1 টাকায় কিনে 2/5টি কমলা, অতএব 100 টাকায় কিনে 40টি কমলা। 40% লাভ করতে হলে 100 টাকায় কমলা বিক্রি করতে হবে 100 টাকার কমলা বিক্রি করতে হবে 140 টাকায়। 140 টাকায় বিক্রি করতে হবে 40টি কমলা, 1 টাকায় বিক্রি করতে হবে এতটি, 35 টাকায় বিক্রি করতে হবে 10টি কমলা। 5 টাকায় 2টি করে আপেল কিনে 36 টাকায় কয়টি আপেল বিক্রি করলে X% লাভ হবে? 5 টাকায় ক্রয় করে 2টি আপেল, 1 টাকায় ক্রয় করে 2/5টি আপেল, অতএব 100 টাকায় ক্রয় করে 2 × 40/5টি আপেল বা 40টি আপেল। ক্রয় মূল্য 100 টাকা হলে X% লাভে বিক্রয় মূল্য 100 + X টাকা। 100 + X টাকায় বিক্রয় করতে হবে 40টি আপেল, 1 টাকায় বিক্রয় করতে হবে 40/100 + X টি আপেল। সুতরাং 36 টাকায় বিক্রি করতে হবে 40 × 136/100 + X বা 1440/100 + X টি আপেল। 4 টাকায় একটি করে কমলা কিনে 28 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 20% লাভ হবে? নির্ণেয় কমলার সংখ্যা 28 গুণ 1 গুণ 100 ডিভাইডেড বাই 4 × 100 + 20 সমান 5.83 টাকা। 4 টাকায় একটি করে কমলা কিনে 24 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 20% লাভ হবে? সমাধান 24 গুণ 1 গুণ 100 ডিভাইডেড বাই 4 × 100 + 20। আবার 1 টাকায় 5টি দরে লেবু ক্রয় করে 1 টাকায় কয়টি দরে বিক্রয় করলে শতকরা 25 টাকা লাভ হবে? সমান 1 গুণ 5 গুণ 100 ডিভাইডেড বাই 1 গুণ 100 যোগ 25। 1 টাকায় 8টি খেজুর ক্রয় করে 60% লাভ করতে হলে কি দরে বিক্রি করতে হবে? 1 টাকায় ক্রয় করে 8টি খেজুর, অতএব 100 টাকায় ক্রয় করে 8 গুণ 100 বা 800টি খেজুর। 60% লাভে 800টি খেজুরের বিক্রয় মূল্য 100 যোগ 60 বা 160 টাকা। অতএব 160 টাকায় বিক্রি করতে হবে 800টি খেজুর, 1 টাকায় বিক্রি করতে হবে 800 ডিভাইডেড বাই 160টি বা 5টি খেজুর। টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? ক্রয় মূল্য 100 টাকা হলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য 88 টাকা, 10% লাভে বিক্রয় মূল্য 110 টাকা। ক্ষতিতে বিক্রয় মূল্য 88 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 110 টাকা। ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভের বিক্রয় মূল্য 110/88 বা 10/8।
10% লাভে 10/8 টাকায় বিক্রয় করতে হবে 5টি মার্বেল, অর্থাৎ 1 টাকায় বিক্রয় করতে হবে 4টি মার্বেল। টাকায় 1 ডজন কলা বিক্রি করায় 20% ক্ষতি হয়, 60% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে? ক্রয় মূল্য 100 টাকা হলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা, আবার 60% লাভে বিক্রয় মূল্য 160 টাকা। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা, আবার 60% লাভে বিক্রয় মূল্য 2 টাকা। 60% লাভ করতে হলে 2 টাকায় বিক্রি করতে হবে 12টি কলা। সুতরাং 1 টাকায় বিক্রি করতে হবে 12/2 বা 6টি কলা। লাভের হার সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য গুণ 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। লাভের হার লাভ গুণ 100 ভাগ ক্রয় মূল্য। ক্ষতির হার ক্ষতি গুণ 100 ভাগ ক্রয় মূল্য। একটি নির্দিষ্ট পরিমাণ টাকায়, যেমন 1 টাকায় সিটি বস্তু ক্রয় করে একই পরিমাণ টাকায় এসটি বস্তু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? এসটি বস্তুর বিক্রয় মূল্য সিটি বস্তুর ক্রয় মূল্যের সমান। তাহলে লাভ বা ক্ষতির হার নির্ণয় করুন। লাভের হার 100 ভাগ এস সি মাইনাস এস। ক্ষতির হার 100 ভাগ এস ডিভাইডেড বাই ইনটু এস মাইনাস সি। এক নাম্বার, একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করা হলো, শতকরা লাভ 12%। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? একটি আমের ক্রয় মূল্য 1/3 টাকা, একটি আমের বিক্রয় মূল্য 1/2 টাকা। 1/3 টাকায় লাভ হয় 1/6 টাকা, 1 টাকায় লাভ হয় এত, 100 টাকায় লাভ হয় 50 টাকা। লাভের হার 100 ভাগ এস ইন্টু সি মাইনাস এক্স। 100 ভাগ 2 ইন্টু 3 মাইনাস 2 সমান 50 টাকা। এক ব্যক্তি 800 টাকায় একটি জিনিস ক্রয় করে 6 মাস পরে 880 টাকায় বিক্রয় করলো, তার বাৎসরিক শতকরা লাভ কত? 800 টাকায় 6 মাসে লাভ হয় 80 টাকা, 1 টাকায় 1 মাসে লাভ হয় এত টাকা, 100 টাকায় 12 মাসে লাভ হয় 20 টাকা। একটি শার্টের মূল্য 250 টাকা লেখা আছে, কিন্তু শার্টটি 250 টাকায় বিক্রি হলো। লিখিত মূল্য প্রকৃত মূল্য হলে শতকরা কত হ্রাসকৃত মূল্য? বিক্রি হলো 250 টাকা সাপেক্ষে হ্রাসকৃত মূল্য 200, 100 টাকা সাপেক্ষে হ্রাসকৃত মূল্য এত, 100 টাকা সাপেক্ষে হ্রাসকৃত মূল্য 80 টাকা। 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? একটির ক্রয় মূল্য 4 ভাগ 5 টাকা, একটির বিক্রয় মূল্য 5/4 টাকা। 4 ভাগ 5 টাকায় লাভ হয় 5 ভাগ 4 বিয়োগ 4 ভাগ 5 টাকা বা 9/20 টাকা। 1 টাকায় লাভ হয় এত, অর্থাৎ 100 টাকায় লাভ হয় 56.25 টাকা। 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 5টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? একটির ক্রয় মূল্য 4 ভাগ 5 টাকা, একটির বিক্রয় মূল্য 5/5 সমান 1 টাকা, অর্থাৎ 4/5 টাকায় লাভ হয় 1 মাইনাস 4/5 টাকা বা 1/5 টাকা। সুতরাং 100 টাকায় লাভ 5 ভাগের 1 টাকা, অর্থাৎ 100 টাকায় লাভ হয় 25 টাকা। টাকায় 4টি ও টাকায় 6টি দরে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 5টি দরে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? 4টি লেবুর ক্রয় মূল্য 1 টাকা, অর্থাৎ একটি লেবুর ক্রয় মূল্য 1/4। 6টি লেবুর ক্রয় মূল্য 1 টাকা, অর্থাৎ একটি লেবুর ক্রয় মূল্য 1/6 টাকা। 2টি লেবুর ক্রয় মূল্য 1/4 প্লাস 1/6 টাকা বা 5/12 টাকা। আবার 5টি লেবুর বিক্রয় মূল্য 1 টাকা, অর্থাৎ 2টি লেবুর বিক্রয় মূল্য 5/2 টাকা। 2টি লেবু বিক্রয় করলে ক্ষতি হয় 5/12 মাইনাস 2/5 বা 1/60 টাকা। 12/5 টাকায় ক্ষতি হয় 1/60 টাকা। 1 টাকায় ক্ষতি হয় এত, অর্থাৎ 100 টাকায় ক্ষতি হয় 4 টাকা। 50 টাকায় 2টি এবং 50 টাকায় 3টি দরে সমসংখ্যক কমলা ক্রয়ে প্রতি 2টি কমলা 47 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 2টি কমলার ক্রয় মূল্য 50 টাকা হলে একটির দাম 25 টাকা, 3টি কমলার ক্রয় মূল্য 50 টাকা হলে একটির দাম 50/3 টাকা। 2টি কমলার ক্রয় মূল্য 25 যোগ 50 ভাগ 3 টাকা বা 125/3 টাকা। আবার 2টির বিক্রয় মূল্য 47 টাকা। 2টি কমলা বিক্রি করলে লাভ হয় 47 মাইনাস 125 মাইনাস 3 টাকা বা 16 ডিভাইডেড বাই 3 টাকা। 125/3 টাকায় লাভ হয় 16 ভাগ 3 টাকা। 1 টাকায় লাভ হয় এত, অতএব 100 টাকায় লাভ হয় এত, 12.8 টাকা। একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন 150 টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন 100 টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। প্রতি ডজন 140 টাকা দরে সফল বিক্রি করলে তার কত লাভ হবে? 1 ডজন আম এবং 1 ডজন আপেলের ক্রয় মূল্য 150 যোগ 100 টাকা বা 250 টাকা। 1 ডজন আম এবং 1 ডজন আপেলের বিক্রয় মূল্য 140 যোগ 140 সমান 280 টাকা। অতএব লাভ 280 মাইনাস 250 টাকা বা 30 টাকা। 250 টাকায় লাভ হয় 30 টাকা, 1 টাকায় লাভ হয় 30/250 টাকা, 100 টাকায় লাভ হয় 30 ইন্টু 100 ডিভাইডেড বাই 250 বা 12 টাকা। একটি ঘড়ি 540 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। ঘড়িটি 660 টাকায় বিক্রি করলে শতকরা কত বা লাভ হবে? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 540 হলে
ক্রয় মূল্য 600 টাকা। 660 টাকায় বিক্রি করলে লাভ হয় 660 বিয়োগ 600 বা 60 টাকা। 600 টাকা লাভ হয় 60 টাকা, অতএব 100 টাকা লাভ হয় 10 টাকা। দুইটি গরু একই মূল্যে বিক্রি করলে একটিতে লাভ হয় 10 টাকা, অন্যটিতে ক্ষতি হয় 12 টাকা। শতকরা মোট লাভ বা ক্ষতি কত? দুইটি গরুর প্রত্যেকটির বিক্রয় মূল্য 100 টাকা হলে প্রথম গরুর ক্রয় মূল্য 90 টাকা, দ্বিতীয় গরুর ক্রয় মূল্য 100 যোগ 12 বা 112 টাকা। মোট ক্রয় মূল্য 202 টাকা। মোট ক্ষতি 12 বিয়োগ 10 বা 2 টাকা। 202 টাকায় ক্ষতি হয় 2 টাকা, অতএব 100 টাকায় ক্ষতি হয় 200 গুণ 100 ডিভাইডেড বাই 202 বা 0.99 টাকা। শতকরা একবার ক্ষতি হয়। একজন বিক্রেতা একটি পণ্য 30% মূল্য ছাড় দিয়ে বিক্রি করায় তার 16% লোকসান হলো। পণ্যটি তার কত লাভ বা ক্ষতি হয়? ক্রয় মূল্য 100 টাকা হলে 16% ক্ষতিতে বিক্রয় মূল্য 84 টাকা। 30% ছাড়ে বিক্রয় মূল্য 70 হলে ধার্য মূল্য 100 টাকা। 30% ছাড়ে বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য এত টাকা। 30% ছাড়ে বিক্রয় মূল্য 84 টাকা হলে ধার্য মূল্য 120 টাকা। ধার্য মূল্য 120 টাকা হলে 10% ছাড়ে বিক্রয় মূল্য 120 মাইনাস 120 এর 10% বা 108 টাকা। অতএব নির্ণয় লাভ 8 টাকা। ক একটি জিনিস খ এর নিকট 20% লাভে বিক্রি করে এবং খ জিনিসটি গ এর নিকট ক্রয় মূল্যে বিক্রি করে, খ এর শতকরা কত ক্ষতি হয়? ক এর ক্রয় মূল্য 100 টাকা হলে ক এর বিক্রয় মূল্য হবে 120 টাকা। খ এর ক্রয় মূল্য খ এর বিক্রয় মূল্য হবে 120 টাকা। খ এর ক্ষতি 20 টাকা। 120 টাকায় ক্ষতি হয় 20 টাকা, অতএব 100 টাকায় ক্ষতি হয় 16 সমস্ত 3/2 টাকা। একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে 3 গুণ হবে। মূল্য বৃদ্ধি না করে পণ্যটিকে বিক্রয় করলে বিক্রেতা কত মুনাফা করবে? ক্রয় মূল্য x টাকা এবং বিক্রয় মূল্য y টাকা হলে লাভ y মাইনাস x টাকা। বিক্রয় মূল্য দ্বিগুণ অর্থাৎ 2y টাকা হলে লাভ 2y মাইনাস x টাকা। শর্ত মতে 2y মাইনাস x সমান সমান 3 into y মাইনাস x বা 2y মাইনাস x সমান সমান 3y মাইনাস x বা 2x সমান সমান y। মূল্য বৃদ্ধি না করে অর্থাৎ ক্রয় মূল্য একই থাকবে। x টাকায় লাভ হয় y মাইনাস x টাকা। 1 টাকায় লাভ হয় y মাইনাস x ডিভাইডেড বাই x টাকা। অতএব 100 টাকায় লাভ হয় 2x মাইনাস x ইন্টু 100 ডিভাইডেড বাই x বা 100 টাকা। ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে? ক্রয় মূল্য 100 টাকা হলে 25% লাভে বিক্রয় মূল্য 125 টাকা। বিক্রয় মূল্য 125 টাকা হলে লাভ 25 টাকা, অতএব বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ 20 টাকা। একজন ব্যবসায়ীর কাছে 22টি বল পেন আছে। তিনি কয়েকটি বল পেন প্রতিটি 35 টাকা লাভে এবং অবশিষ্ট বল পেন প্রতিটি 10 টাকা ক্ষতিতে বিক্রি করেন। তার মোট 635 টাকা লাভ হলে তিনি কয়টি বল পেন ক্ষতিতে বিক্রি করেন? ধরি 10 টাকা ক্ষতিতে বিক্রি করেন 1টি বল পেন, 35 টাকা লাভে বিক্রি করেন 22 মাইনাস 1টি বল পেন। শর্ত মতে 35 ইন্টু 22 মাইনাস x মাইনাস 10x সমান 635। তাহলে হিসাব করলে আসবে x সমান 3। বিক্রয় 20,000 টাকা, বিক্রয় ফেরত 5,000 টাকা। বিক্রিত পণ্যের মূল্য 5,000 টাকা হলে লাভ কত? বিক্রয় 20,000 টাকা, বিক্রয় ফেরত 5,000 টাকা হলে নিট বিক্রয় 20,000 মাইনাস 5,000 বা 15,000 টাকা। বিক্রিত পণ্যের মূল্য 5,000 টাকা হওয়ায় লাভ 15,000 মাইনাস 5,000 টাকা বা 10,000 টাকা। ঐকিক নিয়ম। 3 বন্ধু একত্রে আহার করলো। প্রথম ও দ্বিতীয় বন্ধুর কাছে যথাক্রমে 12টি ও 8টি রুটি ছিল। তৃতীয় বন্ধু রুটির পরিবর্তে 3 টাকা দিল। প্রথম ও দ্বিতীয় বন্ধু রুটি বাবদ পাবে কত টাকা? প্রত্যেক বন্ধু আহার করলো 12 যোগ 8 ডিভাইডেড বাই 3 বা 20 বাই 3টি রুটি। তৃতীয় বন্ধু 20 বাই 3টি রুটির দাম দেয় 3 টাকা। তৃতীয় বন্ধু একটি রুটির দাম দেয় 0.45 টাকা। তাহলে প্রথম বন্ধু ফেরত পাবে হচ্ছে 12 ইন্টু 0.45 মাইনাস 3 টাকা সমান 5.4 মাইনাস 3 টাকা বা 2.4 টাকা। দ্বিতীয় বন্ধু ফেরত পাবে 8 ইন্টু 0.45 মাইনাস 3 টাকা সমান 3.6 মাইনাস 3 টাকা বা 0.6 টাকা। কোন কর্মকর্তা মাসিক 3,000 টাকা বেতনে 2012 সালের 7 ফেব্রুয়ারি কাজে যোগ দিলেন। তিনি ওই মাসে কত বেতন পাবেন? 2022 সালে একটি অধিবর্ষ, তাই ফেব্রুয়ারি মাস 29 দিন। 7 ফেব্রুয়ারি কাজে যোগ দিলে মোট কর্মদিবস 29 পয়েন্ট 6 বা 23 দিন। 29 দিনে বেতন পায় 30,000 টাকা, একদিনে পায় এত, 23 দিনে পায় 23,793 টাকা। এম সংখ্যক পেন্সিলের দাম পি টাকা হলে এম টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে? পি টাকায় পেন্সিল ক্রয় করা যায় একটি, 1 টাকায় কতটি? অতএব এম টাকায় এম স্কয়ার বাই পিটি।
একটি কলমের দাম যদি পি টাকা হয় তবে কিউটি 100 টাকার নোট দিয়ে কয়টি কলম কেনা যাবে? কিউটি 100 টাকার নোট সমান 100 কিউ টাকা। পি টাকায় কলম কেনা যাবে একটি, অর্থাৎ 1 টাকায় কলম কেনা যাবে 1 বাই পিটি। সুতরাং 100 কিউ টাকায় কলম কেনা যাবে 100 কিউ ডিভাইডেড বাই পিটি। রেডিওতে একটি বিজ্ঞাপন 15 মিনিট পর পর প্রচারিত হয় এবং বিজ্ঞাপনটি 1 মিনিট ধরে প্রচারিত হয়। সকাল 8টায় বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হলে সকাল 9টা পর্যন্ত বিজ্ঞাপনটি কতবার প্রচারিত হবে? বিজ্ঞাপনটি 1 মিনিট ধরে প্রচারিত হওয়ায় প্রথমবার প্রচারিত হওয়ার 15 যোগ 1 মিনিট বা 16 মিনিট অন্তর প্রচারিত হবে। বিজ্ঞাপনটি দ্বিতীয়বার প্রচারিত হবে 8টা 16 মিনিটে, তৃতীয়বার প্রচারিত হবে 8টা 32 মিনিটে, চতুর্থবার প্রচারিত হবে 8টা 48 মিনিটে, পঞ্চমবার প্রচারিত হবে 9টা 4 মিনিটে। অর্থাৎ বিজ্ঞাপনটি 8টা থেকে 9টার মধ্যে 4বার প্রচারিত হবে। যদি কাঁচ পানি অপেক্ষা 3.5 গুণ বেশি ভারী হয় তবে 50 ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত? 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, 50 ঘন সেন্টিমিটার পানির ওজন 50 গ্রাম। 50 ঘন সেন্টিমিটার কাঁচের ওজন 50 × 3.5 গ্রাম বা 175 গ্রাম। একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেল সহ পাত্রের ওজন 20 কেজি। পাত্রটির ওজন কত? পাত্রের ওজন যোগ এক পাত্র তেলের ওজন 32 কেজি, পাত্রের ওজন যোগ হাফ পাত্র তেলের ওজন 20 কেজি, হাফ পাত্র তেলের ওজন 12 কেজি। অতএব পাত্রের ওজন 20 মাইনাস 12 সমান 8 কেজি। দুইজন টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। কতজন টাইপিস্ট 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে পারে? 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করে দুইজন টাইপিস্ট, 1 মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করে 2 গুণ 2 ডিভাইডেড বাই 2, 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করে 6 জন টাইপিস্ট। যে পরিমাণ খাদ্যে 200 জনকের 20 সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্যে কত জনকের 8 সপ্তাহ চলবে? মজুদ খাদ্য 20 সপ্তাহ খেতে পারে 200 জনে, 1 সপ্তাহ খেতে পারে এত, 8 সপ্তাহ খেতে পারে 500 জনে। কোন দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের 8 দিন চলে কতজন এসেছিল? অবশিষ্ট সময় থাকে 20 মাইনাস 10 বা 10 দিন। 10 দিন পরে অবশিষ্ট খাদ্য 10 দিনে খেতে পারে 720 জন সৈন্য, 1 দিনে খেতে পারে এত, অর্থাৎ 8 দিনে খেতে পারে 900 জন সৈন্য। নতুন এসেছিল 900 মাইনাস 720 বা 180 জন। একজন ঠিকাদার প্রতি 25 দিনে একটি রাস্তার কাজ শেষ করতে 30 জন লোক নিয়োগ করলেন, কিন্তু 15 দিনে মাত্র রাস্তার অর্ধেক কাজ শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে? অবশিষ্ট সময় থাকে 25 মাইনাস 15 বা 10 দিন। অর্ধেক কাজ 15 দিনে শেষ করতে পারে 30 জন। অর্ধেক কাজ 1 দিনে শেষ করতে পারে অর্ধেক কাজ 10 দিনে শেষ করতে পারে 45 জন। সুতরাং অতিরিক্ত 45 মাইনাস 30 বা 15 জন লোক লাগবে। এক ঠিকাদার 1920 মিটার রাস্তা 120 দিনে নির্মাণ করে দেওয়ার জন্য 160 জন শ্রমিক নিয়োগ দিল। 24 দিন পরে মাত্র 8-এর 1 অংশ কাজ সম্পন্ন হলো। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে? 24 দিন পরে অবশিষ্ট সময় 120 মাইনাস 24 বা 96 দিন। রাস্তার 1/8 1 অংশ সমান 1920 গুণ 1/8 মিটার বা 240 মিটার। অবশিষ্ট রাস্তা 1920 মিটার মাইনাস 240 মিটার সমান 1680 মিটার। রাস্তাটির 240 মিটার কাজ করে 24 দিনে 160 জন লোক। রাস্তাটির 1 মিটার কাজ করে 1 দিনে 24 × 160 ডিভাইডেড বাই 240। রাস্তাটির 1680 মিটার কাজ করে 96 দিনে 160 গুণ 1680 ডিভাইডেড বাই 96 বা 280 জন। অতিরিক্ত লোক সংখ্যা 280 মাইনাস 160 বা 120 জন। 3টি মেশিন একটি কাজ যথাক্রমে 4, 5 ও 6 ঘন্টায় করতে পারে। 2টি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে? প্রথম মেশিন 1 ঘন্টায় কাজ করে 1/4 অংশ। দ্বিতীয় মেশিন 1 ঘন্টায় কাজ করে 5/1 অংশ। 2টি মেশিন একত্রে 1 ঘন্টায় কাজ করে 4/1 যোগ 5/1 অংশ বা 9/20 অংশ। একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পরে 10 জন লোক চলে গেলে বাকি খাদ্যে আর কত দিন চলবে? 5 দিন পরে অবশিষ্ট সময় 15 দিন। জনবল 500 বিয়োগ 100 বা 400 জন। 500 জন লোক 5 দিন খাওয়ার পর অবশিষ্ট মজুদ খাদ্য 500 জন লোকের চলে 15 দিন, একজন লোকের চলে 500 গুণ 15 দিন, অর্থাৎ 400 জন লোকের চলে 18 সমস্ত 4-এর 3 দিন। কোন ছাত্রাবাসে 320 জন ছাত্রের 18 দিনের খাবার আছে। 6 দিন পরে ছাত্রাবাসে আরো 160 জন ছাত্র আসলো। বাকি খাদ্য আর কতদিন চলবে? 6 দিন পর অবশিষ্ট সময় 12 দিন। পরিবর্তিত ছাত্র 480 দিন। 320 জন ছাত্র 6 দিন খাওয়ার পর অবশিষ্ট খাদ্য 320 জন ছাত্র চলে 12 দিন, একদিনের চলে এত, 480 দিনের চলে 8 দিন। কয়েকজন শ্রমিক একটি কাজ 18 দিনে সম্পন্ন করে দিবে বলে ঠিক করে, কিন্তু তাদের মধ্যে 9 জন অনুপস্থিত থাকায় কাজটি 36 দিনে সম্পন্ন হয়। 36 জন শ্রমিক নিযুক্ত হলে কত দিনে কাজটি সম্পন্ন হতো? 9 জন শ্রমিক অনুপস্থিত থাকায় সময় লাগে 36 দিন, অর্থাৎ দ্বিগুণ। 18 দিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগবে 9 গুণ 2 জন বা 18 জন।
18 জন কাজটি সম্পন্ন করে 18 দিনে, একজনের কাজটি সম্পন্ন করে এত, অর্থাৎ 36 জনে কাজটি সম্পন্ন করে 9 দিনে। একজন শ্রমিক 25 দিনে একটি কাজের 16 ভাগের 5 অংশ শেষ করতে পারে। এই হারে কাজ করলে সম্পূর্ণ কাজ শেষ করতে তার অতিরিক্ত আর কত দিন লাগবে? একজন শ্রমিক কাজটির 16/5 অংশ শেষ করতে পারে 25 দিনে, অতএব একটি শ্রমিক কাজটির 1 অংশ সম্পন্ন করতে পারে 25/5 × 16 বা 80 দিনে। যদি 15টি বলদ 10 দিনে 12 বিঘা জমি চাষ করতে পারে, তবে 9টি বলদ কত দিনে 18 বিঘা জমি চাষ করবে? 15টি বলদ 12 বিঘা 10 দিনে, একটি বলদ 12 বিঘা 10 গুণ 15 দিনে, একটি বলদ 1 বিঘা 10 গুণ 15 ভাগ 12, 9টি বলদ 1 বিঘা, এতরে 9 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 9টি বলদ 18 দিনে, অথবা 25 দিনে। 25 দিনে বড় করে করতে হবে। 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। একই ধরনের 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কত দিন লাগবে? 5 জন তাঁত শ্রমিক 5টি কাপড় বুনতে পারে 5 দিনে, একজন একটি কাপড় বুনতে পারে এত দিনে, 7 জনের 7টি কাপড় বুনতে পারে, হিসাব করে 5 দিনে। যদি 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, তাহলে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরবে 5টি বিড়াল 5টি ইঁদুর 5 দিনে, একটি 100টি হিসাব করলে 5 দিনে। দৈনিক 8 ঘন্টা কাজ করে 3টি পাম্প 2 দিনে খালি করতে পারে। 3টি পাম্প একটি জলাধারকে 2 দিনে খালি করতে পারে। জলাধারটিকে 1 দিনে খালি করতে হলে 4টি পাম্পের দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে? 2 দিনে 3টি পাম্প চালাতে হবে 8 ঘন্টা করে, 1 দিনে একটি পাম্প চালাতে হবে এত ঘন্টা করে, অর্থাৎ 1 দিনে 4টি পাম্প চালাতে হবে 12 ঘন্টা করে। 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কত দিন বেশি লাগবে? 14 ঘন্টা 9টি মেশিন 2800, এটা তো না রে, সরি এটা না। পরবর্তীতে জনবল 8 বিয়োগ 2 জন বা 6 জন, কাজটি সমাধা করতে সময় লাগবে 8 গুণ 12 ভাগ 6 দিন বা 16 দিন। অতিরিক্ত সময় লাগে 16 বিয়োগ 12 দিন বা 4 দিন। 12 দিনের কাজে সময় বেশি লাগে 4 দিন, 1 দিনের কাজে সময় বেশি লাগে এত দিন, অতএব 100 দিনের কাজে সময় বেশি লাগে 33 1/3 দিন। 2 জন পুরুষ ও 2 জন মহিলা যে কাজ 6 দিনে সম্পন্ন করতে পারে, সেই কাজ 2 জন পুরুষ ও 4 জন মহিলা 4 দিনে সম্পন্ন করতে পারে। একজন পুরুষ ওই কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে? 2 জন পুরুষ ও 2 জন মহিলা 1 দিনে করে কাজটির 6/1 অংশ। 2 জন পুরুষ ও 4 জন মহিলা 1 দিনে করে কাজটির 4/1 অংশ। একজন পুরুষ ও 2 জন মহিলা 1 দিনে করে কাজটির 8/1 অংশ। একজন পুরুষ 1 দিনে করে কাজটির 6/1 বিয়োগ 8/1 অংশ বা 24/1 অংশ। একজন পুরুষ কাজটি 24/1 অংশ করে 1 দিনে, অতএব একজন পুরুষ সম্পূর্ণ কাজটি করে 24 দিনে। 7 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে শেষ করতে পারে। 2 জন মহিলা 1 জন পুরুষের সমান কাজ করতে পারে। 4 জন পুরুষ ওই কাজ কয় দিনে শেষ করতে পারবে? 2 জন মহিলার কাজের সমতুল্য 1 জন পুরুষের কাজ। 7 জন পুরুষ ও 6 জন মহিলার কাজের সমতুল্য 7 যোগ 6/2 জন বা 10 জন পুরুষের কাজ। 10 জন পুরুষ কাজটি সম্পন্ন করে 8 দিনে, একজন পুরুষ সম্পন্ন করে 8 গুণ 10 80 দিনে, অর্থাৎ 4 জন পুরুষ কাজটি সম্পন্ন করে 8 গুণ 10 ভাগ 4 বা 20 দিনে। ক একটি কাজ 12 দিনে এবং খ 24 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে ক চলে যায়। বাকি কাজ খ 3 দিনে শেষ করে। মোট কত দিনে কাজটি সম্পূর্ণ হয়? ক 1 দিনে করে 12/1 অংশ কাজ, খ 1 দিনে করে 24/1 অংশ কাজ, 3 দিনে করে 24/3 অংশ কাজ বা 1/8 অংশ কাজ। ক ও খ একত্রে 1 দিনে করে 1/12 যোগ 1/24 অংশ বা 8/1 অংশ কাজ। খ শেষ 3 দিনে 8/1 অংশ কাজ করে। ক ও খ একত্রে কাজ করে 1 বিয়োগ 8/1 অংশ বা 8/7 অংশ। ক ও খ 8/1 অংশ কাজ করে 1 দিনে, ক ও খ 1 অংশ কাজ করে 8 দিনে, অতএব 8/7 অংশ কাজ করে হিসাব করে 7 দিনে। মোট সময় লাগবে 7 যোগ 3 দিন বা 10 দিন। একটি কাজ মনির করতে পারে 6 দিনে এবং জহির করতে পারে 12 দিনে। তারা কাজটি একত্রে শুরু করে এবং কয়েকদিন পর কাজটি সমাপ্ত রেখে মনির চলে যায়। বাকি কাজ জহির 3 দিনে শেষ করে। মোট কত দিনে কাজটি সম্পূর্ণ হলো? মনির 1 দিনে করে 6/1 অংশ কাজ, জহির 1 দিনে করে 12/1 অংশ কাজ, জহির 3 দিনে করে 12/3 অংশ কাজ বা 4/1 অংশ কাজ। মনির ও জহির 1 দিনে করে 6/1 অংশ যোগ 12/1 অংশ বা 4/1 অংশ। যেহেতু জহির শেষ 3 দিনে 4/1 অংশ কাজ করে, অতএব মনির ও জহির একত্রে কাজ করে 1 - 4/1 অংশ বা 4/3 অংশ। মনির ও জহির 4/1 অংশ করে 1 দিনে, 1 অংশ করে 4 দিন, অর্থাৎ 4/3 অংশ করে 3 দিনে।
মোট সময় লাগে 3+3 দিন বা 6 দিন। একটি কাজ 10 দিনে ক একটি কাজ 10 দিনে করতে পারে এবং খ এই কাজটি 15 দিনে করতে পারে। ক ও খ একত্রে 5 দিন কাজ করার পর খ চলে গেল। বাকি কাজ ক একা কত দিনে করতে পারে? ক একদিনে করে 10-এর 1 অংশ কাজ, খ একদিনে করে 15-এর 1 অংশ কাজ, ক খ একত্রে একদিনে করে 10-এর 1 যোগ 15-এর 1 অংশ বা 6-এর 1 অংশ কাজ, ক ও খ একত্রে 5 দিনে করে 6-এর 5 অংশ কাজ। কাজ বাকি থাকে 1 বিয়োগ 6-এর 5 অংশ বা 6-এর 1 অংশ কাজ। ক সম্পূর্ণ কাজ করে 10 দিনে, অতএব ক 6-এর 1 অংশ কাজ করবে 1 সমস্ত 3-এর 2 দিনে। ক খ ও গ একটি কাজ যতক্ষণ 20, 24 ও 30 দিনে সম্পন্ন করতে পারে, তারা একত্রে 6 দিনে কাজ করার পর খ ও গ চলে যায়। বাকি কাজ ক একা আর কত দিনে সম্পন্ন করতে পারে? ক একদিনে করে কাজটির 20-এর 1 অংশ, খ একদিনে করে কাজটির 24-এর 1 অংশ, গ একদিনে করে কাজটির 30-এর 1 অংশ। ক খ ও গ একত্রে একদিনে করে কাজটির 1-এর 20 যোগ 1-এর 24 যোগ 30-এর 1 অংশ বা 8-এর 1 অংশ। 6 দিনে করে কাজটির 8-এর 6 অংশ বা 4-এর 3 অংশ। বাকি কাজ 1 বিয়োগ 4-এর 3 অংশ বা 4-এর 1 অংশ। ক 1 অংশ কাজ করে 20 দিনে, অতএব ক 4-এর 1 অংশ কাজ করে 5 দিনে। ক যেই কাজ 12 দিনে করে, খ সেই কাজ 18 দিনে করে। ক কাজটির 3-এর 2 অংশ করার পর খ বাকি অংশ একা সম্পন্ন করলো। কাজটি মোট কত দিনে শেষ হলো? ক কাজটির 3-এর 2 অংশ করলে খ করে বাকি 1 - 3-এর 2 অংশ বা 3-এর 1 অংশ। ক সম্পূর্ণ কাজ করে 12 দিনে, অতএব 3-এর 2 অংশ কাজ করে 2 × 12 / 3 বা 8 দিনে। খ সম্পূর্ণ কাজ করে 18 দিনে, অতএব 3-এর 1 অংশ কাজ করে 1 × 18/3 বা 6 দিনে। অতএব মোট সময় 8 + 6 দিন বা 14 দিন। 8 জন পুরুষ একটি কাজ 12 দিনে করতে পারে। 2 জন পুরুষ চলে গেলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি প্রয়োজন? 8 জন পুরুষ কাজটি সম্পন্ন করে 12 দিনে, 1 জন পুরুষ কাজটি সম্পন্ন করে 12 × 8 দিনে, অতএব 8 বিয়োগ 2 6 জন পুরুষ কাজটি সম্পন্ন করে হিসাব করে 16 দিনে। সময় বেশি লাগে 12 বিয়োগ 16 দিন বা 4 দিন। শতকরা বেশি সময় লাগে 4 × 100 ভাগ 12% বা 33.1 1/3%। এ ও বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি ও সি 15 দিনে এবং সি ও এ 20 দিনে করতে পারে। এ বি ও সি একত্রে সম্পূর্ণ কাজটি কত দিন করতে পারবে? এ প্লাস বি একদিনে করে কাজটির 12-এর 1 অংশ, বি প্লাস সি একদিনে করে কাজটির 15-এর 1 অংশ, সি প্লাস এ একদিনে করে কাজটির 20-এর অংশ। 2 × a + b + c একদিনে করে কাজটির 3টা যোগ করে পাই 5-এর অংশ। অতএব এ বি সি একদিনে করে কাজটির 10-এর 1 অংশ। অতএব a + b + c সম্পূর্ণ কাজটি করবে 10 দিনে। করিম একটি কাজ রহিমের চেয়ে 60 দিন কম সময়ে করতে পারে। করিমের কাজের গতি যদি রহিমের কাজের গতির 3 গুণ হয়, তবে করিম একা ওই কাজ কত দিনে শেষ করতে পারবে? রহিমের কাজটি করতে সময় লাগে x দিন, করিমের কাজটি করতে সময় লাগে 3x দিন। শর্ত মতে 3x - x = 60, অথবা x = 30। 20 জন লোক যে সময়ে একটি কাজ করতে পারে তার 37.5% কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কত গুণে উন্নতি করতে হবে? মোট সময় 100 একক হলে 37.5% কমে অবশিষ্ট সময় 62.5 একক। 100 একক সময়ে একটি কাজ করতে জনবল প্রয়োজন 20 জন। সুতরাং 1 এককে একটি কাজ করতে হলে 62.5 একক সময়ে একটি কাজ করতে জনবল প্রয়োজন 32 জন। কাজ করতে হলে জনবল উন্নতি করতে হবে 32/20 বা 1.6 গুণ। একটি বানর 13 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে? বানরটি শেষ সময়ে 1 সেকেন্ডে বাঁশটির উপরে 3 অংশ মিটার উঠে আর নামার প্রয়োজন নেই। বানরটি উঠানামা করে বাঁশটির নিচে 13 - 3 মিটার বা 10 মিটার অংশে। বানরটি প্রতি 2 সেকেন্ডে 2 মিটার, 2 সেকেন্ডে 2 মিটার, 1 সেকেন্ডে 1 মিটার, অতএব 10 মিটার উঠে 10 সেকেন্ডে। বাঁশের মাথায় উঠতে বানরটির সময় লাগবে 10 + 1 বা 11 সেকেন্ড। একটি বানর 15 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? বানরটি শেষ সময়ে 1 সেকেন্ড, বাঁশটির উপরের অংশে 3 মিটার উঠে নামার প্রয়োজন নেই। বানরটি উঠানামা করে 15 - 3 বা 12 মিটার অংশে। বানরটি প্রতি 2 সেকেন্ডে ওঠে 2 মিটার, প্রতি 2 মিটার উঠে 2 সেকেন্ডে, অতএব 1 মিটার উঠে 1 সেকেন্ডে, 12 মিটার উঠে 12 সেকেন্ডে। বাঁশের মাথায় উঠতে বানরটির সময় লাগবে 12 + 1 বা 13 সেকেন্ড। একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠছে
বালুটি 1 মিনিটে 4 ফুট উপরে উঠে কিন্তু 15 মিনিটে 3 ফুট নিচে নেমে যায়। বাঁশটি 20 গজ লম্বা হলে শেষ প্রান্তে উঠতে বালুটির কত সময় লাগবে? 20 গজ সমান 60 ফুট। বালুটির শেষ সময়ে 1 মিনিট। বাঁশটির উপরের অংশে 4 ফুট উঠে আর নামার প্রয়োজন নেই। বালুটি লম্বা করে বাঁশটির 60 বিয়োগ 4 বা 56 ফুট অংশে। বালুটি 2 মিনিটে ওঠে 1 ফুট। অতএব বালুটি 1 ফুট ওঠে 2 মিনিটে, বালুটি 56 ফুট ওঠে 112 মিনিটে। 343 পৃষ্ঠা। যদি কোন একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের 45 মিনিট, রহিমের 30 মিনিট সময় লাগে, তবে উভয়ে একত্রে ওই কাজটি কত মিনিটে করতে পারে? করিম 1 মিনিটে করে 45-এর 1 অংশ, রহিম 1 মিনিটে করে 30-এর 1 অংশ। করিম ও রহিম একত্রে 1 মিনিটে করে 18-এর 1 অংশ। তাহলে সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে 18 মিনিট। একটি নল দ্বারা একটি ড্রাম 32 মিনিটে পূর্ণ হয়। অপর একটি নল দ্বারা ড্রামটি 16 মিনিটে খালি হয়। যদি ড্রামটি অর্ধেক পূর্ণ থাকে তাহলে দুইটি নল একসাথে খুলে দিলে ড্রামটি কতক্ষণে পূর্ণ হবে? প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 32-এর 1 অংশ, দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয় 16-এর 1 অংশ। দুইটি নল একসঙ্গে কাজ করলে 1 মিনিটে খালি হয় হচ্ছে 16-এর 1 মিনিট 32-এর 1 বা 32-এর 1 অংশ। ড্রামটির 32-এর 1 অংশ খালি হয় 1 মিনিটে, সম্পূর্ণ অংশ খালি হয় 32 মিনিটে, অর্ধেক অংশ খালি হয় 16 মিনিটে। একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল খুলে দিলে 96 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? চৌবাচ্চাটিতে 1 লিটার পানি ধরে প্রথম নল দ্বারা 12 মিনিটে পানি পূর্ণ হয় 1 লিটারের চৌবাচ্চা। প্রথম নল দ্বারা 1 মিনিটে পানি পূর্ণ হয় 1/12 লিটারের চৌবাচ্চা। দুইটি নল দ্বারা 96 মিনিটে পূর্ণ হয় 1 লিটারের চৌবাচ্চা। দুইটি নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 96-এর 1 লিটারের চৌবাচ্চা। শর্ত মতে x/12 - 14 সমান x/96। সুতরাং হিসাব করলে আসবে x সমান 192। উত্তর 192। সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে 3 ঘন্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি 3-এর 2 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির 5-এর 1 অংশ, দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির 3-এর 1 অংশ। দুইটি নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির 15-এর 8 অংশ। 15-এর 8 অংশ চৌবাচ্চা পূর্ণ হয় 1 ঘন্টায়। 1 অংশ চৌবাচ্চা পূর্ণ হয় 15/8 ঘন্টায়। অতএব 2-এর 3 অংশ 3-এর 2 অংশ চৌবাচ্চা পূর্ণ হয় হিসাব করলে হবে 4-এর 5 ঘন্টায়, 5/4 ঘন্টায়। ক ও খ একটি কাজ 12 দিনে করতে পারে। ক একা কাজটি 20 দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারে? ক ও খ একত্রে একদিনে করে কাজটির 12-এর 1 অংশ। ক একদিনে করতে পারে কাজটির 20-এর 1 অংশ। খ একদিনে করতে পারে কাজটির 12-এর 1 - 20-এর অংশ ভাগের 30 অংশ। খ 30-এর 1 অংশ কাজ করে একদিনে, খ সম্পূর্ণ কাজ করে 30 দিনে। একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় পানিতে পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পানি পূর্ণ ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয়। দুইটি নল একসঙ্গে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় ট্যাঙ্কটির 10-এর 1 অংশ, দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 1 ঘন্টায় পূর্ণ ট্যাঙ্কটি খালি হয় 15-এর 1 অংশ। দুইটি নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ ট্যাঙ্কটির 10-এর 1 বিয়োগ 15-এর 1 অংশ বা 30-এর 1 অংশ। ট্যাঙ্কটি 30-এর 1 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, ট্যাঙ্কটি সম্পূর্ণ পূর্ণ হয় 30 ঘন্টায়। একটি নল খালি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ করে ও অপর একটি নল 12 মিনিটে খালি করে। অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময় চৌবাচ্চাটি খালি হবে? প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির 18-এর 1 অংশ, দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয় চৌবাচ্চাটির 12-এর 1 অংশ। দুইটি নল একসাথে খুলে দিলে 1 মিনিটে খালি হয় চৌবাচ্চাটির 12-এর 1 - 18-এর 1 অংশ বা 36-এর 1 অংশ। চৌবাচ্চাটির 36-এর 1 অংশ খালি হয় 1 মিনিটে, চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি হয় 36/1 মিনিটে, চৌবাচ্চাটির অর্ধেক অংশ খালি হয় 18 মিনিটে। একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে অপর একটি নল প্রতি 15 মিনিটে 15 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলে দিলে 48 মিনিটে উহা পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি হবে? চৌবাচ্চাটিতে 1 লিটার পানি ধরলে প্রথম নল দ্বারা 12 মিনিটে পানি পূর্ণ হয় 1 লিটারের চৌবাচ্চা। প্রথম নল দ্বারা 1 মিনিটে পানি পূর্ণ হয় 12/1 লিটারের চৌবাচ্চা। দুইটি নল দ্বারা 48 মিনিটে পানি পূর্ণ হয় 1 লিটারের চৌবাচ্চা, অর্থাৎ দুইটি নল দ্বারা 1 মিনিটে পানি পূর্ণ হয় 1/48 লিটারের চৌবাচ্চা। শর্ত মতে x/12 - 15 = x/48।
হিসাব করলে x সমান সমান 240। ক যে কাজটি 12 দিনে করতে পারে, খ সেটি 15 দিনে এবং গ তা 20 দিনে করতে পারে। ওরা তিনজন একত্রে কাজটি করতে পারে কত দিনে? ক, খ ও গ একদিনে করে কাজটি যথাক্রমে 12 এর এক অংশ, 15 এর এক অংশ এবং 20 এর এক অংশ। ক, খ, গ একত্রে একদিনে করে কাজটির 12 এর এক যোগ 15 এর এক যোগ 20 এর এক অংশ বা 5 এর এক অংশ। ক, খ, গ একত্রে 5 এর এক অংশ কাজ করে একদিনে, সম্পূর্ণ কাজ করে 5 দিনে। দুইটি নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 ও 15 ঘন্টায় পূর্ণ হয়। তৃতীয় একটি নল দ্বারা সেটি 20 ঘন্টায় খালি হয়। তিনটি নল একসঙ্গে খুলে দিলে ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে? প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় ট্যাঙ্কটির 12 এর এক অংশ। দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় ট্যাঙ্কটির 15 এর এক অংশ। তৃতীয় নল দ্বারা 1 ঘন্টায় খালি হয় ট্যাঙ্কটির 20 এর এক অংশ। তিনটি নল একসঙ্গে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয় 12 এর এক যোগ 15 এর এক মাইনাস 20 এর এক অংশ বা 10 এর এক অংশ। ট্যাঙ্কটির 10 এর এক অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ হয় 10 ঘন্টায়। দুইটি নল দ্বারা চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নলই একসঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে মোট 18 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির 30 এর এক অংশ। অর্থাৎ দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির 30 এর 18 অংশ বা 5 এর 3 অংশ। প্রথম নল দ্বারা পূর্ণ হয় চৌবাচ্চাটির 1 বিয়োগ 5 এর 3 অংশ বা 5 এর 2 অংশ। প্রথম নল দ্বারা সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হয় 20 মিনিটে, অর্থাৎ 5 এর 2 অংশ সম্পূর্ণ। প্রথম নল দ্বারা 5 এর 2 অংশ চৌবাচ্চা পূর্ণ হচ্ছে 8 মিনিটে। প্রথম নলটি 8 মিনিট পর বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হয়। দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার 4 মিনিট পরে প্রথম নলটি বন্ধ করে দেয় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? দুইটি নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির 8 এর এক অংশ। দুইটি নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির 8 এর 4 অংশ বা হাফ অংশ। দ্বিতীয় নল দ্বারা অবশিষ্ট হাফ অংশ পূর্ণ হয় 6 মিনিটে, সম্পূর্ণ চৌবাচ্চার 12 মিনিটে। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 12 এর এক অংশ। প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির 8 এর 1 মাইনাস 12 এর 1 বা 24 এর এক অংশ। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটির 24 এর এক অংশ পূর্ণ হয় 1 মিনিটে, সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হয় 24 মিনিটে। একটি বাড়ির ছাদের ট্যাঙ্কটি একটি নল দ্বারা 25 মিনিটে পূর্ণ হয়। আবার বাড়ির ব্যবহারের জন্য যে নল আছে তা খুলে দিলে উহা 50 মিনিটে খালি হয়। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে কাজ করলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে? প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় ট্যাঙ্কটির 25 এর এক অংশ। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয় ট্যাঙ্কটির 50 এর এক অংশ। দুইটি নল একসঙ্গে কাজ করলে 1 মিনিটে পূর্ণ হয় ট্যাঙ্কটির 25 এর 1 মাইনাস 50 এর এক অংশ বা 50 এর এক অংশ। 50 এর এক অংশ পূর্ণ হয় 1 মিনিটে, সম্পূর্ণ ট্যাঙ্ক পূর্ণ হয় 50 মিনিটে, অর্থাৎ অর্ধেক ট্যাঙ্ক পূর্ণ হয় 25 মিনিটে। একটি ট্যাপ 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। অর্ধেক পূর্ণ হওয়ার পর একই আকৃতির আরো 3টি ট্যাপ খুলে দিলে ট্যাঙ্কটি পূর্ণ হয়। ট্যাঙ্কটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে? প্রথমে একটি ট্যাপ দিয়ে অর্ধেক পূর্ণ হতে সময় লাগে 3 ঘন্টা। অবশিষ্ট অর্ধেক 4টি ট্যাপ দিয়ে পূর্ণ হতে সময় লাগবে 3 ভাগ 4 ঘন্টা বা 45 মিনিট। ট্যাঙ্কটি পূর্ণ হতে মোট সময় লাগবে 3 ঘন্টা যোগ 45 মিনিট। দুইজন পুরুষ বা 3 জন স্ত্রী লোক একটি কাজ 42 দিনে শেষ করতে পারলে 6 জন পুরুষ ও 12 জন স্ত্রী লোক একটি কাজ একত্রে কাজটি শেষ করতে পারবে কত দিনে? 2 জন পুরুষের কাজের সমতুল্য 3 জন স্ত্রী লোকের কাজ। অতএব 1 জন পুরুষের কাজের সমতুল্য 3/2 জন স্ত্রী লোকের কাজ। 6 জন পুরুষের কাজের সমতুল্য 9 জন স্ত্রী লোকের কাজ। 6 জন পুরুষ এবং 12 জন স্ত্রী লোকের কাজের সমতুল্য 21 জন স্ত্রী লোকের কাজ। 3 জন স্ত্রী লোক কাজটি করতে পারে 42 দিনে, একজনে পারে কত দিনে? অর্থাৎ 21 জনে পারে 6 দিনে। উত্তর 6 দিনে। 2 জন পুরুষ ও 1 জন মহিলা 4 ঘন্টা একটি কাজ করতে পারে। একই কাজ 1 জন পুরুষ ও 3 জন মহিলা মিলেও 4 ঘন্টায় করতে পারে। সেই কাজটি করতে 3 জন পুরুষ ও 4 জন মহিলা কত ঘন্টা সময় লাগবে? 2 জন পুরুষ যোগ 1 জন মহিলা 1 ঘন্টায় করে 4 এর এক অংশ। 1 জন পুরুষ যোগ 3 জন মহিলা 1 ঘন্টায় করে 4 এর এক অংশ। 3 জন পুরুষ ও 4 জন মহিলা 1 ঘন্টায় করে 4 এর এক যোগ 4 এর এক বা হাফ অংশ। 3 জন পুরুষ যোগ 4 জন মহিলা কাজটির হাফ অংশ করে 1 ঘন্টায়, অর্থাৎ সম্পূর্ণ করে 2 ঘন্টায়। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার এবং স্রোতের বেগ 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ কত কিলোমিটার? স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। অতএব নৌকার বেগ সমান সমান স্রোতের প্রতিকূলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান সমান 2 যোগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা বা 5 কিলোমিটার প্রতি ঘন্টা।
স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান 5 যোগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা বা 8 কিলোমিটার প্রতি ঘন্টা। একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার যায়। নৌকার বেগ কত? স্রোতের অনুকূলে গতিবেগ নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান 8 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে গতিবেগ নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমান 4 কিলোমিটার প্রতি ঘন্টা। 2 ইন্টু নৌকার বেগ সমান 12 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকার গতিবেগ 12/2 কিলোমিটার প্রতি ঘন্টা বা 6 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বিপরীতে একটি নৌকা 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির পানিতে নৌকার বেগ কত? স্রোতের বিপরীতে নৌকার বেগ হচ্ছে 13 গুণ 60 ভাগ 52 বা 15 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বিপরীতে বেগ সমান স্থির পানিতে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। অর্থাৎ স্থির পানিতে নৌকার বেগ সমান স্রোতের বিপরীতে বেগ যোগ স্রোতের বেগ সমান 15 যোগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা বা 19 কিলোমিটার প্রতি ঘন্টা। দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 5 কিলোমিটার। স্রোতের বেগ নির্ণয় করো। দাঁড়ের বেগ যোগ স্রোতের গতিবেগ সমান 15 কিলোমিটার প্রতি ঘন্টা। দাঁড়ের বেগ বিয়োগ স্রোতের গতিবেগ সমান 5 কিলোমিটার প্রতি ঘন্টা। বিয়োগ করে 2 গুণ স্রোতের গতিবেগ সমান 10 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এক ব্যক্তি স্রোতের অনুকূলে দাঁড় বেয়ে 5/2 ঘন্টায় কোন স্থানে পৌঁছালো এবং স্রোতের প্রতিকূলে 15/4 ঘন্টায় আবার যাত্রার স্থানে ফিরে এলো। দাঁড়ের বেগ স্রোতের বেগের কত গুণ? স্থানটির দূরত্ব x কিলোমিটার হলে দাঁড়ের বেগ যোগ স্রোতের বেগ সমান সমান x ডিভাইডেড বাই 5/2 কিলোমিটার প্রতি ঘন্টা বা 2x ডিভাইডেড বাই 5 কিলোমিটার প্রতি ঘন্টা। দাঁড়ের বেগ বিয়োগ স্রোতের বেগ x ডিভাইডেড বাই 15/4 কিলোমিটার প্রতি ঘন্টা বা 4x ডিভাইডেড বাই 15 কিলোমিটার প্রতি ঘন্টা যোগ করে 2 ইনটু দাঁড়ের বেগ 2x ডিভাইডেড বাই 5 যোগ 4x ডিভাইডেড বাই 15 কিলোমিটার প্রতি ঘন্টা। দাঁড়ের বেগ হাফ ইনটু 10x ডিভাইডেড বাই 15 কিলোমিটার প্রতি ঘন্টা বা x বাই 3 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ 2x ডিভাইডেড বাই 5 মাইনাস x বাই 3 কিলোমিটার প্রতি ঘন্টা বা x বাই 15 কিলোমিটার প্রতি ঘন্টা 1/5 ইনটু দাঁড়ের বেগ। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার ও স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়। নৌকার গতিবেগ কত কিলোমিটার? স্রোতের অনুকূলে গতিবেগ 18/3 কিলোমিটার প্রতি ঘন্টা বা 6 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে গতিবেগ 9/3 কিলোমিটার প্রতি ঘন্টা বা 3 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান 6 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমান 3 কিলোমিটার প্রতি ঘন্টা। 2 ইনটু নৌকার বেগ সমান 9 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকার বেগ 9/2 কিলোমিটার প্রতি ঘন্টা বা 4.5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 40 কিলোমিটার পথ যায়। যদি স্থির জলে ওই নৌকার গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার হয় তবে নদীর স্রোতের গতিবেগ কত ছিল? স্রোতের অনুকূলে গতিবেগ 40/4 কিলোমিটার প্রতি ঘন্টা বা 10 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকার বেগ যোগ স্রোতের বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকার বেগ 8 কিলোমিটার অর্থাৎ স্রোতের বেগ 2 কিলোমিটার। একটি ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছেড়ে 2 ঘন্টায় 7.5 কিলোমিটার দূরে চলে গেল। পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে 3 ঘন্টায় ঘাটে ফিরে আনলো। দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল? জোয়ারের টানে নৌকার গতিবেগ ছিল 7.5 ডিভাইডেড বাই 2 সমান 3.75 কিলোমিটার প্রতি ঘন্টা। মাঝির দাঁড় টানার গতিবেগ 7.5/3 কিলোমিটার প্রতি ঘন্টা বা 2.50 কিলোমিটার প্রতি ঘন্টা। দাঁড়ের টানে নৌকার গতিবেগ 3.75 to 2.5 কিলোমিটার বা 6.25 কিলোমিটার প্রতি ঘন্টা। If a boat goes 7 kilometers upstream in 42 minutes and the speed of the stream is 3 kilometers per hour, then the speed of the boat is still water is স্রোতের প্রতিকূলে 42 মিনিটে যায় 7 কিলোমিটার, 1 মিনিটে যায় 7/42 কিলোমিটার। অর্থাৎ 1 ঘন্টার 60 মিনিটে যায় 10 কিলোমিটার। স্থির পানিতে নৌকার বেগ 10 যোগ 3 সমান 13 কিলোমিটার। 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? 36 কিলোমিটার সমান সমান 36 গুণ 1000 মিটার সমান 36,000 মিটার। 1 ঘন্টা সমান সমান 60 গুণ 60 সেকেন্ড বা 3600 সেকেন্ড। খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ট্রেনটির 36,000 মিটার অতিক্রম করতে সময় লাগে 3600 সেকেন্ড। ট্রেনটির 1 মিটার অতিক্রম করতে সময় লাগে 3600 ভাগ 36,000 সেকেন্ড। অতএব ট্রেনটির 50 মিটার অতিক্রম করতে সময় লাগে 5 সেকেন্ড। 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার গতিতে চললে 150 মিটার একটি সেতু পার হতে কত সেকেন্ড সময় লাগবে?
মোট অতিক্রান্ত দূরত্ব 100 যোগ 150 মিটার সমান 250 মিটার। 36 কিলোমিটার বা 36 মিটার বা 1 ঘন্টায় 60 গুণ 60 সেকেন্ডে। 36 মিটার যায় 60 গুণ 60 সেকেন্ডে, অর্থাৎ 1 মিটার যায় 60 গুণ 60 ডিভাইডেড বাই 36,000 সেকেন্ড, অর্থাৎ 250 মিটার যায় এত গুণ 250 ভাগ 25 সেকেন্ডে। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে 220 মিটার প্ল্যাটফর্ম 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটি 60 গুণ 60 সেকেন্ডে যায় 48 কিলোমিটার বা 48,000 মিটার। 1 সেকেন্ডে যায় 48 গুণ 1000 ডিভাইডেড বাই 60 গুণ 60 মিটার। সুতরাং 30 সেকেন্ডে যায় 48 গুণ 1000 গুণ 30 ডিভাইডেড বাই 60 গুণ 60 বা 400 মিটার। প্রকৃতপক্ষে ট্রেনটি 30 সেকেন্ডে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান 400 মিটার। ট্রেনের দৈর্ঘ্য যোগ 220 মিটার সমান 400 মিটার, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার। 120 মিটার ও 80 মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে 18 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময় অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? ট্রেন দুটির দৈর্ঘ্য 120 যোগ 80 সমান 200 মিটার। যেহেতু গাড়ি দুটি পরস্পর একই দিকে চলে, তাদের আপেক্ষিক বেগ 18 মাইনাস 12 কিলোমিটার প্রতি ঘন্টা সমান 6 কিলোমিটার প্রতি ঘন্টা বা 6000 মিটার প্রতি ঘন্টা। 6000 মিটার অতিক্রম করে 1 ঘন্টায়, 1 মিটার অতিক্রম করে 1 বাই 6000 ঘন্টায়, অর্থাৎ 200 মিটার অতিক্রম করে 200 বাই 6000 গুণ 60 মিনিটে বা 2 মিনিটে। একটি ট্রেন 18 সেকেন্ডে 162 মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং 15 সেকেন্ডে 120 মিটার লম্বা অপরটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে 162 মিটার যোগ ট্রেনের দৈর্ঘ্য, 15 সেকেন্ড অতিক্রম করে 120 মিটার যোগ ট্রেনের দৈর্ঘ্য, 3 সেকেন্ড অতিক্রম করে 42 মিটার, 1 সেকেন্ড অতিক্রম করে 42 ভাগ 3 মিটার, 18 সেকেন্ড অতিক্রম করে 252 মিটার, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য 252 বিয়োগ 162 সমান 90 মিটার। একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে এবং 100 মিটার দীর্ঘ অপর একটি সেতুকে 13 সেকেন্ড অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য 1 মিটার হলে ট্রেনটি 20 সেকেন্ড অতিক্রম করে 254 প্লাস 1 মিটার। ট্রেনটি 1 সেকেন্ড অতিক্রম করে 254 প্লাস 1 ডিভাইডেড বাই 20 মিটার। ট্রেনটি 13 সেকেন্ড অতিক্রম করে 100 প্লাস 1 মিটার, 1 সেকেন্ড অতিক্রম করে 100 প্লাস 1 ডিভাইডেড বাই 13। শর্ত মতে 254 প্লাস x ডিভাইডেড বাই 20 সমান সমান 100 প্লাস x ডিভাইডেড বাই 13। হিসাব করলে x সমান সমান 186 মিটার। একটি ট্রেন 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। একজন ব্যক্তি একই দিনে 15 কিলোমিটার প্রতি ঘন্টা একই দিকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। ট্রেনটি যদি ব্যক্তিকে 3 মিনিট অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? যেহেতু ব্যক্তি এবং ট্রেন একই দিকে চলে, ট্রেনটির আপেক্ষিক বেগ 20 মাইনাস 15 সমান 5 কিলোমিটার প্রতি ঘন্টা সমান 5 ইন্টু 1000 ভাগ 60 গুণ 60 সমান 25 বাই 18 মিটার পার সেকেন্ড। ট্রেনটি 1 সেকেন্ডে অতিক্রম করে 25 বাই 18 মিটার দূরত্ব। 3 মিনিট বা 180 সেকেন্ড অতিক্রম করে 25 ইন্টু 180 ডিভাইডেড বাই 18 সমান 250 মিটার। একজন লোক ঘন্টায় y কিলোমিটার হাঁটতে পারে। 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ওই লোকের কত মিনিট সময় লাগবে? y কিলোমিটার হাঁটতে সময় লাগে 60 মিনিট। 1 কিলোমিটার হাঁটতে 1 কিলোমিটার 60x ডিভাইডেড বাই y মিনিট। রেলপথে চারিগ্রাম থেকে পারিলের দূরত্ব 600 কিলোমিটার। সকাল 7টায় ঘন্টায় 90 কিলোমিটার বেগে একটি ট্রেন পারিলের উদ্দেশ্যে এবং 1 ঘন্টা পর আরেকটি ট্রেন ঘন্টায় 80 কিলোমিটার বেগে পারিল থেকে চারিগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। বেলা কটার সময় ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে? ধরি প্রথম ট্রেনটি ছাড়ার টি ঘন্টা পর ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে। টি ঘন্টায় প্রথম ট্রেনটি যায় 90 কিলোমিটার, টি মাইনাস 1 ঘন্টায় দ্বিতীয় ট্রেনটি যায় 80 ইন্টু টি মাইনাস 1 কিলোমিটার। শর্ত মতে 90 টি যোগ 80 ইন্টু টি মাইনাস 1 সমান 600। হিসাব করলে টি সমান সমান 4। ট্রেন দুটি মুখোমুখি হবে 7 যোগ 4টায় বা 11টায়। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস 2 ঘন্টায় 85 মাইল যাওয়ার পর পরবর্তী 100 মাইল কত সময়ে গেলে গড়ে 50 ঘন্টায় যাওয়া হবে? ঢাকা থেকে চট্টগ্রাম যেতে মোট সময় মোট দূরত্ব ডিভাইডেড বাই গড় গতিবেগ 185 ডিভাইডেড বাই 50 সমান 3.7 ঘন্টা। 85 মাইল 2 ঘন্টায় যাওয়ার পর অবশিষ্ট 100 মাইল যাবে 3.7 মাইনাস 2 ঘন্টায়। তাহলে 1.7 ঘন্টায় 1.7 ইন্টু 60 মিনিটে বা 102 মিনিটে।
ভ্রমণের প্রথম 6 ঘন্টায় একটি গাড়ির গতিবেগ ছিল 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বাকি অংশের গড় বেগ ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি সম্পূর্ণ ভ্রমণে গাড়িটির গতিবেগ 55 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে ভ্রমণের মোট সময়কাল কত? অপশন দেখাও হিসাব করা যায়। গাড়িটির মোট ভ্রমণকাল 3 ঘন্টা হলে গাড়িটি 3 ঘন্টা অতিক্রম করে 55 কিলোমিটার, অর্থাৎ গাড়িটি 6 ঘন্টা অতিক্রম করে 40 গুণ 6 কিলোমিটার বা 240 কিলোমিটার। গাড়িটি t-6 ঘন্টা অতিক্রম করে 60 into t-6 কিলোমিটার। শর্ত মতো 240 যোগ 60 into t-6 সমান 55টি, হিসাব করলে t সমান 24। ঢাকা থেকে করিমের বাড়ির দূরত্ব 355 কিলোমিটার। সে বাসে ঢাকা থেকে বাড়ি রওনা হলো। 319 কিলোমিটার যাওয়ার পর বাসটি নষ্ট হয়ে গেল। করিম বাকি পথ রিক্সায় গেল। বাসের গতিবেগ 22 কিলোমিটার প্রতি ঘন্টা ও রিক্সার গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা হলে বাড়ি পৌঁছাতে করিমের মোট কত সময় লাগে? করিম বাসে যায় 319 কিলোমিটার, রিক্সায় যায় 355 মাইনাস 319 বা 36 কিলোমিটার। সময় লাগে দূরত্ব বাই ব্যাগ। বাসে সময় লাগে 319 ডিভাইডেড বাই 22 ঘন্টা সমান 14 ঘন্টা 30 মিনিট। রিক্সায় সময় লাগে 36 ডিভাইডেড বাই 6 ঘন্টা ডিভাইডেড বাই 6 সমান 6 ঘন্টা। বাড়িতে পৌঁছাতে মোট সময় লাগে 14 ঘন্টা 30 মিনিট যোগ 6 ঘন্টা বা 20 ঘন্টা 30 মিনিট।